করার পরেই রণক্ষেত্র উত্তল সারা দেশ। কোনোভাবেই রায় মানতে নারাজ আওয়ামী লীগ রীতিমতো কিয়ামত ঘটিয়ে দিল সারা দেশ। ভিন্নভাবে হইলেও হতে পারতো, হয়নি, আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই। শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে, এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল, এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ। সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এই রায় কার্যকর হবে কিভাবে? অনেকে দাবি দাওয়া করছেন এতদিনের ভিতরে এটি কার্যকর করতে হবে, না হলে শান্তি নেই, এগুলো বলছেন। সে কারণেই আজকের এই আলোচনাটি করতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিও দেখে লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখেন। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই। শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে, এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল, এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে, এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে? জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা রায়ে সন্তুষ্ট, কিন্তু সত্যিকার অর্থে তারা তখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে পারবে, মানে তাকে ফাঁসিতে দিতে পারবে। দেখুন, ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই, এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তখনই তারা দেশে ফিরে তার মায়ের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হবেন। এর আগে তাদের এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই। শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন্বয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তার পলিটিক্যাল অ্যাসাসিনেশন, তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত বলে চিহ্নিত করেছেন, এবং তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশের সংবিধান আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে। এই অবস্থায় ভারত কি তার অতিথি? মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে, এমনকি প্রধানমন্ত্রী মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তাদের একমাত্র সাক্ষাতের সময় সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি। এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য, বা কোনো কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনূস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে? ভারতকে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে একটা নোট ভার্বাল পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে। এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ। নোট ভার্বাল
কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ, যেই ক্ষেত্রে লেটার হেডে একটা চিঠির সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, পেয়েছেন 5 বছরের কারাদণ্ড। স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা। তাদের অভিযোগ, এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। তাদের আশঙ্কা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন, শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে 2 প্রক্রিয়ায় চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাচ তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহু দূর। সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে পোস্ট দিয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে, এ রায়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি। বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া। বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায়। টানা 15.5 বছর দেশ শাসনের পর 24শে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে। তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা হয়েছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে। পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা করা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ হি চ্যাকওয়েস ফ্রম ভার্ডিক্ট শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে, যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তড়িঘড়ি করে ডায়াসে ছুটে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। কিন্তু এই রায় কার্যকর হবে কিভাবে? অনেকেই দাবি দাওয়া করছেন এতদিনের ভিতরে এটি কার্যকর করতে হবে, না হলে শান্তি নেই, এগুলো বলছেন। সে কারণেই আজকের এই আলোচনাটি করতে চাই। কারণ আমরা দেখেছি যে গত 16 মাস ধরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারেননি প্রফেসর ইউনূস, অর্থাৎ অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। তো এই যে 17 নভেম্বর যে রায় ঘোষণা হলো, এই রায় ঘোষণার পর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও সরব হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবারও চিঠি দেওয়া হবে। ভারত প্রত্যর্পণে অস্বীকৃতি জানালে ঢাকা এর তীব্র প্রতিবাদ জানাবে।
তখন বুঝতে হবে, আসিফ নজরুল বলছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এটা ভারতের শত্রুতা এবং এটি একটি নিন্দনীয় আচরণ। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজনকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে, মানে সরকারের কাছে হস্তান্তর করে ভারত। আপনারা জানেন যে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ, চিঠি দিয়েছিল, তবে ভারত সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এদিকে আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে ভারত সেটি লক্ষ্য করেছে, কারণ আমাদের সরকারের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে। তিনি বলছেন, রণধীর জয়সওয়াল বলছেন যে একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে ভারত সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবে। এই ধরনের কথা তারা আগেও বলেছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন। এখন আসুন আমরা একটু দেখি যে বাংলাদেশ সরকার ফেরত চাইলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না দিতে বাধ্য, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, এটা ঠিক কথা, কিন্তু সেই চুক্তির আগে পিছে, মানে সামনে পেছনে কি আছে, যথেষ্ট ফাঁকফোকর আছে বলেই বিশেষজ্ঞরা বলছেন। এই রায় ঘোষণার পর শেখ হাসিনাকে নিয়ে ভারত কি কোনো সংকট বা সমস্যা অনুভব করছে বা করতে পারে, কিংবা ভারতে শেখ হাসিনার অবস্থান কি হাসিনার জন্য, মানে তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে? কারণ আমরা জানি তিনি অতিথি হিসেবে সেখানে আছেন। এখন কি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা যে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ে সেখানে থাকবেন? এর সামনে পেছনে কোনো যদি কিন্তু আছে কিনা? কারণ শেখ হাসিনা যদি আশ্রয় চান, সেটা কিভাবে নেবে ভারত সরকার? ভারত কি এমন ভাবতে পারে যে শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে, মানে রাজনৈতিক আশ্রয় দিলে, বাংলাদেশের সরকারের সঙ্গে যেই সরকারই থাকুক, অন্তর্বর্তী বা নির্বাচিত নতুন সরকার থাকুক, সেই সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে? এরকম কি ভারতের মনে এরকম একটি চিন্তা বা প্রশ্ন আসতে পারে? এক্ষেত্রে শেখ হাসিনা সহজে যেটা পারেন সেটা হচ্ছে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে, এটা আইনজীবীরা বলছেন, বা ভারতে থেকে, মানে ওখান থেকে প্রত্যর্পিত হওয়ার ঝুঁকি নিতে। ঝুঁকি শব্দটি ব্যবহার করা হচ্ছে। এখন এই দুটির ভিতরে কোনটি বেছে নেবেন শেখ হাসিনা? কারণ তার সামনে তাহলে এখন এই প্রেক্ষাপটে কি কি আইনি বিকল্প আছে? এক হচ্ছে তিনি আপিল করতে পারেন, আরেকটি হচ্ছে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, প্রাণভিক্ষা চাইতে পারেন, অথবা অনির্দিষ্ট সময়ের জন্য দেশের বাইরে থাকতে পারেন। এখন যেমনটি আছেন, এর মধ্যে কোনটি করবেন শেখ হাসিনা এটি তো আমরা বলতে পারছি না। আইসিটি আইনের 1973-এর 21 ধারায় যেটি বলা হচ্ছে, এই 21 ধারায় দেখছি যে শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন, অর্থাৎ আইনি অধিকার রয়েছে, আপিল করার অধিকার রয়েছে, কিন্তু এই আপিলটিও করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। কিন্তু শেখ হাসিনা কি আপিল করবেন? আমার তো মনে হয় না, কারণ এই বিচারটা তো তিনি অ্যাকসেপ্ট করেননি, এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এটিকে নিন্দনীয় বলেছেন, প্রহসনের বিচার বলেছেন। তাহলে কেন তিনি সেটিকে নিয়ে আপিল করবেন? এটি যুক্তিতে টেকে না। এছাড়া যে আইনে এই বিচার হয়েছে সেটা নিয়েই তো প্রশ্ন রয়েছে। গতকাল আমি একটি কন্টেন্ট করেছি এই বিষয়ে, আশা করি যদি আপনারা দেখেন তাহলে একটা স্বচ্ছ ধারণা পাবেন, বুঝতে পারবেন যে আইসিটির অধ্যাদেশ এবং আইন নিয়ে যে তুলনামূলক সাংবিধানিক ব্যাখ্যা, যে পার্থক্য রয়েছে, সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে পরিষ্কার হবে যদি আমার কন্টেন্টটি আপনারা দেখেন। এছাড়া আপিল করতে হলে তো তাকে দেশে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তো এটার সম্ভাবনা তো নেই বললেই চলে। আর রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চাইবেন বলে মনে হয় না। তাহলে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে এমনিতেই তুলে দিতে বাধ্য হবে ভারত, বা তুলে দিবে? এই সংক্রান্ত আইন আসলে কি বলছে? দুদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কি বলা হয়েছে, সংক্ষেপে যদি একটু আলোচনা করি। আপনাদের নিশ্চয় মনে আছে গত অক্টোবরেও, মানে 1 মাস আগেও, গত মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন,
এর সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দেশ থেকে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎকালে তারা যে তাকে প্রশ্ন করেছিলেন তার ভিত্তিতে তিনি এই জবাব দিয়েছিলেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে, এটি চুক্তিতে বলা আছে। 2024 সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিতে যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার, তখন ভারত কি জানিয়েছিল? ভারত জানিয়েছিল তখন অন্তর্বর্তী সরকার যেহেতু অনির্বাচিত, তাই অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে, এক্ষেত্রে ভারত, মানে তাদের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা তারা বলেছিল। মানে এটি তখন এটি লম্বা প্রক্রিয়ার বিষয়। তো এই প্রেক্ষাপটে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য কিনা এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বা ফেরাতে বাধ্য নয়। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য জ্যোতি মজুমদার বলেছেন, ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও, মানে এ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয়। আবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী তিনি বলেছেন, সোমবারের রায়ের পর, মানে 17 নভেম্বর যে রায় হয়েছে ট্রাইব্যুনালে, এই রায়ের পর বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এছাড়াও আইন বিশেষজ্ঞরা আরো বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ ফেরত পাঠাতে বাধ্য নয়। এক্ষেত্রে ভারত। হাসিনার ক্ষেত্রে ওই আইনের কথা তুলতে পারে ভারত। সংক্ষেপে দেখা যাক কি বলছে